স্টোরির নাম অনলি লাভ। শুরুতে দেখা যায় দুটি মেয়ে জঙ্গলে সুইয়াং নামের একটি মেয়েকে খুঁজতেছে। সামনে থাকা লম্বা চুলের মেয়েটা জোরে চিল্লিয়ে বলে, সুইয়াং তুমি কোথায়? তারপর পিছনে ফিরে অপর মেয়েটিকে বলে, লাং তুমি চিন্তা করো না, আমি ওকে পাহাড়ের নিচে গিয়ে খুঁজতেছি। এরপর কোমরে একটি দড়ি বাঁধতে বাঁধতে ওকে বলে, ভূমিধস হতে পারে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করতে পারো। তারপর ওর কোমরে বাঁধা দড়িটার অপর পাশটা একটা গাছের সঙ্গে বাঁধে এবং ও আস্তে আস্তে পাহাড় থেকে নামা শুরু করে। ও নামতে থাকে, হঠাৎ করে ওর কাছে কিছু একটা অদ্ভুত মনে হয়। উপরে থাকা লাং নামের মেয়েটা দড়ির হুকটা খুলে দেয়। তারপর ও মনে মনে ভাবে দড়ির কি হলো। ও উপরে লাংকে জিজ্ঞেস করে, লাং তুমি কি করছো? লাং চিল্লিয়ে বলে, তুমি কি মনে করো অবশ্যই তোমাকে খুন করতেছি? তোমার কারণে আমার ফ্যামিলি মারা গেছে এবং আমি তাদের আসল মেয়ে, কিন্তু ড্যাডি তোমাকেই ভালোবাসে এবং ভাই তোমাকেই ভালোবাসে। কেন? এমনকি জিয়াং রেনের চোখ শুধু তোমাকেই দেখে। কেন? আমি তোমাকে সহ্য করতে পারি না, তুমি আমার যা কিছু ছিল সব কেড়ে নিয়েছো। এই মেয়েটার নাম না মেংটিং। মেংটিং নিচে পড়তে থাকে আর মনে মনে ভাবতে থাকে, জিয়াং রেন এই কারণে খুন। এরপর একটা টিভি দেখানো হয় যেখানে খবর চলতে থাকে। নিচে হেডলাইন থাকে, ইয়াং উদ্যোক্তা জিয়ানকে মার্ডারের অভিযোগে অ্যারেস্ট করা হলো। মেংটিং কাঁদতে কাঁদতে বলে, যদি আমরা আবার শুরু করতাম তাহলে আমি এই মানুষগুলোর থেকে দূরে থাকতাম আর একটা ভালো জীবন যাপন করতাম। মেংটিং এর কানে একটা মেয়ের ভয়েস আসে, আপু প্লিজ, ওখানে সবাই আমার স্টেজ কাঁপানোর অপেক্ষা করতেছে। সত্যি তুমি নিশ্চয়ই চাও না আমি স্কুলে কষ্ট করি, তাই না? এই ভয়েসটা শোনার পর মেংটিং এর চোখ খুলে। মেংটিং নিজের সামনে ঝাপসা করে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে, আউচ, আমাকে ছাড়ো। মেংটিং ওর চশমাটা ঠিক করে। সামনে থাকা মেয়েটি মেংটিং এর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, তোমার কি হয়েছে? এটা নরকের মতো ব্যথা করতেছে। মানে মেংটিং এর ওর হাত ধরার কারণে ওর হাত ব্যথা করতেছে। মেংটিং মনে মনে বলে, থামো, ও কি সুলাং, কিন্তু ওকে দেখতে অল্প বয়স্ক মনে হচ্ছে। ওয়েট, আমি কি মৃত নই? এটাই সে মেয়ে যে শুরুতে মেংটিংকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। ওর পুরো নাম সুলাং, তবে আমি এখানে ওকে শুধু লাং বলে ডাকবো। লান সম্পর্কে মেংটিং এর সৎ বোন হয়। লান সামনে থেকে বলে, আপু তুমি আমাকে ছেড়ে যাবা না, তুমি আমাকে সাহায্য করবে প্রমিস করেছিলে। মেংটিং সুলানকে দেখতে দেখতে ভাবে, প্রমিস? আমি কোথায় আছি? মেংটিং নিজের হাত দেখতে দেখতে ভাবে, আমার পরার দাগগুলোও চলে গেছে। লান মেংটিং এর হাত ধরে বলে, আপু আমি তোমার কসম করে বলছি, এই পারফরমেন্সটা জাস্ট একটা পরীক্ষা, এটা কোনো রেসকোর্ড কনসার্ট নয়, এটা অন্যান্য স্টুডেন্টদের ইফেক্ট করবে না। মেংটিং মনে মনে বলে, ও এখন আমার সব মনে পড়তেছে, এটা আমার হাই স্কুলের দ্বিতীয় বছর। সুলেন অনেকদিন ধরে আমার কাছে অনুরোধ করতেছিল এবং আমার সৎ বাবার অসুস্থতার কারণে তার হয়ে পারফরমেন্স পরীক্ষায় অংশগ্রহণ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এভাবেই আমি এখানে পৌঁছেছি। আমি সময় পিছনে ফিরে এসেছি। মূলত মেংটিং পাহাড় থেকে পড়ে মরে যাওয়ার পর কয়েক বছর পূর্বে টাইম ট্রাভেল করে চলে আসছিল, যখন মেংটিং হাই স্কুলে দ্বিতীয় বর্ষে পড়তো এবং ওর ছোট বোন লান ক্লাস 8-এ পড়তো। লান নিচের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি চাও না আমি পুরো হাই স্কুলে হাসির পাত্র হই। এমনিতেই আমরা পুয়ার ফ্যামিলি থেকে এসেছি, যেটা বেশ কঠিন। এরপর লান মেংটিং এর চোখের দিকে তাকিয়ে বলে, এবং তোমার চোখগুলো। এতটুকু বলে লান চুপ হয়ে যায়। লানের এই শেষ কথাটা বলার কারণ হলো, বর্তমানে মেংটিং ভালো করে চোখে দেখতে পায় না, বলতে গেলে ও অন্ধ। লানের কথা শুনে মেংটিং মনে মনে ভাবে, ওহ আমি জানি ও আমাকে কি বোঝানোর চেষ্টা করতেছে। ও বলতে চাচ্ছে, আমাদের ফ্যামিলি তোমার মেডিকেল কন্ডিশনের কারণে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা কোনো পারফরমেন্স পরীক্ষা ছিল না, এটা ছিল তার অ্যাটেনশন পাওয়ার জন্য একটি শো। এই সব কিছু ছিল জিয়াং রেনের অ্যাটেনশন পাওয়ার জন্য। সেই ছেলেটা রিচ এবং পাওয়ারফুল জিয়াং ফ্যামিলির সদস্য। শহরের সবাই তাকে চিনে। হঠাৎ করে পাশে স্টেজে মাইকে অ্যানাউন্স করা হয়, এবং এখন সিনিয়র গ্রেড 2 ক্লাস 8-এর লানকে একটি হাততালি দেওয়া যাক। এই অ্যানাউন্সমেন্টটা শুনে লান চিন্তিত হয়ে বলে, আপু আমার সত্যি তোমার সাহায্যের দরকার। তুমি নিশ্চয়ই চাও না বাবা এটা নিয়ে পাগল হয়ে যাক, তাই না? এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লানের মুখে বাবার কথা শুনে মেংটিং মনে মনে স্যাড হয়ে বাবার কথা চিন্তা করতে থাকে। তারপর ও আর লানকে কিছু বলে না। তারপর লান মেংটিংকে তাড়াতাড়ি করে রেডি করতে থাকে লানের জায়গায় স্টেজে গিয়ে পারফরমেন্স করার জন্য। মেংটিংকে সাজানোর পর লান কিছুক্ষণ ওদিকে তাকাতে থাকে। তারপর লান মেংটিং এর গায়ে ঘেসে বলে, আমি আমার বন্ধুদের আগে একটি ওয়ার্ম এবং গাঢ় হলুদ লাইট ব্যবহার করতে বলেছি, যদি তা তোমার চোখে লাগে তাহলে চোখ বন্ধ করে নিও, তুমি এটা পারবে। এটা বলে লাং মেংটিংকে স্টেজের দিকে ধাক্কা দেয়। তারপর মেংটিং স্টেজের উপর চলে যায়। মেংটিং এর উপর লাইট ফালানো হয়। মেংটিংকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ওই শোতে যারা দর্শক ছিল সবাই মেংটিং এর দিকে তাকায়। মেংটিং মনে মনে ভাবে, ফাইনালি আমি এখানে আবার।
মেন্টিং পিয়ানো বাজানোর জন্য স্টেজে চেয়ারের উপর বসে আর মনে মনে বলে, আমার আগের জীবনে আজকের এই পারফরমেন্সের কারণে আমি অনেক অ্যাটেনশন পেয়েছিলাম, যার কারণে লান পুরো স্কুলে সেলিব্রিটিতে পরিণত হয়েছিল আর এখান থেকে সমস্ত বিশৃঙ্খলা শুরু হয়েছিল। আমি এবার অন্যরকম কিছু করতে চাই। ঠিক এই সময় জিয়াং রেন অডিটোরিয়ামের পিছনে সারিতে বসে আছে আর আমরা দেখতে পাই কেউ একজন তাস খেলতে থাকে এবং দুটা কাঠ ফালায় বলে দুটা রাজা। তারপর দেখা যায় এটা জিয়াং রেং, যে স্টেডিয়ামের পিছনের দিকে তার বন্ধুদের সঙ্গে তাস খেলতেছে। জিয়াং রেং ওর বন্ধুদের বলে, আমি জিতে গিয়েছি। পাশ থেকে জিয়াং রেনের একটা বন্ধু হালকা বিরক্ত হয়ে বলে, জিয়াং রেন তুই আবার জিতে গেলি, একবারের জন্য কি আমাদের সুযোগ দিতে পারিস না? তখনই মেইন টিম স্টেজে পিয়ানো বাজানো শুরু করে। জিয়াং রেন সামনের দিকে তাকায়, ওর নজর গিয়ে পড়ে স্টেজের উপর পিয়ানো বাজাতে থাকা মেংটিং এর উপর। জিয়াং রেন মেংটিংকে দেখতে থাকে। আর এখানে আমাদের স্টোরি অনলি লাভের চ্যাপ্টার 1 শেষ হয়। যদি আপনাদের স্টোরিটা ভালো লেগে থাকে আর জিয়াং রেনকে পছন্দ করে থাকেন, তাহলে সুমো এক্সপ্লেনেশনকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর কমেন্টে কিছু লিখতে আলসেমি লাগলে একটা হার্ট ইমোজি দিয়ে চলে যান। আল্লাহ হাফেজ।